হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা করব ক্লাস 9-এর কোষে দেখি 11.2-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো। তো এই ভিডিওতে আমরা করব 1, 2, 3 এবং 4 নম্বর অঙ্ক। তো চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি অঙ্কের মধ্যে চলে যাই। তো প্রথম অঙ্কটা দেখো কি বলেছে, বকুলতলা গ্রামের 50টি দোকানের দৈনিক লাভ নিচে ছক করে লিখলাম। অর্থাৎ বকুলতলা একটা গ্রাম, সেই গ্রামের 50টা দোকানের দৈনিক লাভ অর্থাৎ প্রতিদিন যে লাভটা হচ্ছে সেই লাভটা একটা ছকের সাহায্যে লিখলো। তো দেখো প্রথমে কি দেওয়া আছে, দৈনিক লাভ, সেটা কিসে দেওয়া আছে, টাকায় দেওয়া রয়েছে। 0 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 150, 150 থেকে 200 এবং 200 থেকে 250, এগুলো হচ্ছে দৈনিক লাভ যেটা টাকায় দেওয়া রয়েছে। এবং পরে কি রয়েছে দেখো, দোকানের সংখ্যা, দোকানের সংখ্যা কি আছে দেখো, 8, 15, 10, 12, 5। তো এই ছকের সাহায্যে কি করতে বলেছে দেখো, ওপরের তথ্যের আয়তলেখ অঙ্কন করি। তো দেখো 11.2-এর এই চ্যাপ্টারটাতে কিন্তু আমরা এই আয়তলেখ কথাটা কিন্তু আমরা নতুন পেয়েছি। তো আমরা আয়তলেখটা অবশ্যই আঁকবো এবং তার জন্য কিন্তু আমাদের গ্রাফ পেজের দরকার হবে। তো আয়তলেখ অঙ্কন করার আগে চলো আমরা আগে এই খাতার মধ্যে আগে ছকটাকে তৈরি করে নিই। তো দেখো আমি ছকটা কেটেই রেখেছি যাতে ভিডিওটা খুব একটা লম্বা না হয়ে যায়। তো দেখো ছকের মধ্যে আমাদেরকে দেখো প্রথমে কি বলে দিয়েছে, দৈনিক লাভ, তাই তো? তাহলে আমরা ছকের প্রথম ঘরে লিখব দৈনিক লাভ, দৈনিক লাভ। এরপরে কি লিখবো দেখো, এরপরে কি রয়েছে, দোকানের সংখ্যা, তাই তো? তাহলে এর পরের ঘরে আমরা লিখবো হচ্ছে দোকানের সংখ্যা। আর ওপরে কিন্তু লিখে নেবে পরিসংখ্যা বিভাজন ছক, হ্যাঁ, দোকানের সংখ্যা। এরপরে কিন্তু আমাদের লিখতে হবে শ্রেণী অন্তর, দেখো শ্রেণী অন্তর, এবং শেষের ঘরে লিখতে হবে শ্রেণী সীমা। শ্রেণী সীমা কিন্তু তোমরা আগেও 11.1-এও করেছো। তাহলে শ্রেণী সীমার মধ্যে কটা ঘর হবে, দুটো ঘর হবে, তাই তো? তাহলে একটা উচ্চ এবং অপরটা হবে কি, নিম্ন। বোঝা গেল? তাহলে এবার আমরা দৈনিক লাভগুলোকে দেখে দেখে লিখে দেব। দেখো দৈনিক লাভটা কিভাবে দেওয়া আছে দেখো, 0 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 150, 150 থেকে 200 এবং 200 থেকে 250। ঠিক আমরা যেভাবে দেয়া রয়েছে ঠিক সেইভাবে লিখে দেবো। দেখো 0 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 150, 150 থেকে 200 এবং 200 থেকে 250। বোঝা গেল? তাহলে দৈনিক লাভটা কিন্তু আমরা দেখে দেখে লিখে ফেললাম। এরপরে আমরা কি লিখবো দেখো, দোকানের সংখ্যা, দোকানের সংখ্যা কী কী রয়েছে, 8, 15, 10, 12, 5। তাহলে এইভাবে আমরা দেখে দেখে লিখে দেবো। তাহলে 8, 15, 10, 12 এবং 5। বোঝা গেল? এরপরে আমরা চলে আসবো শ্রেণী অন্তরে। তাহলে শ্রেণী অন্তরটা কী করে বের করতে হয় তোমরা কিন্তু 11.1-এর মধ্যে করেছো। অর্থাৎ শ্রেণী অন্তর বের করার জন্য প্রথমে চলে আসবে প্রথম ঘরটায়, দেখো 0 এবং 50 এর মধ্যে গ্যাপ কত, 50। তাহলে 0 এবং 50-এর মধ্যে গ্যাপ কত হচ্ছে, 50, লিখে নিলাম 50। 50 এবং 100 এদের দুজনের মধ্যে গ্যাপ কত হচ্ছে, এদের মধ্যেও গ্যাপ কিন্তু হচ্ছে 50। দেখো 100 থেকে 150 এর মধ্যেও গ্যাপ হচ্ছে 50, 150 থেকে 200 এর মধ্যেও গ্যাপ হচ্ছে কিন্তু 50, 200 থেকে 250 এর মধ্যে গ্যাপ হচ্ছেও কিন্তু 50। তাহলে সবগুলো গ্যাপ কিন্তু হচ্ছে 50, অর্থাৎ শ্রেণী অন্তর প্রতি ক্ষেত্রে কিন্তু আমাদের 50 হচ্ছে। এবার দেখো শ্রেণী সীমা, তাহলে শ্রেণীতে চলে আসবো আমরা। দেখো উচ্চ কী হবে, 50, তাই তো? এবং নিম্ন কী হবে দেখো, 0। এরপরে দেখো এখানে কি আছে, উচ্চ কত হবে 100, নিম্ন কত হবে 50। এখানে উচ্চ কত হবে দেখো 150, নিম্ন হবে 100। তাহলে উচ্চ হবে 150, নিম্ন হবে 100। তাহলে 150 এবং 200 এর মধ্যে বড় কে হচ্ছে 200, তাহলে উচ্চর ঘরে কত হবে 200 এবং নিম্নর ঘরে 150। এখানে দেখো উচ্চ কত হচ্ছে 250, 250 এবং নিম্ন কত হচ্ছে 200। বোঝা গেল? তাহলে কিন্তু এই হয়ে গেল, কিন্তু আমাদের ছক রেডি হয়ে গেল। এবার আমরা চলে যাব সরাসরি গ্রাফ পেজে।
তো আমরা গ্রাফ পেজে চলে এলাম। এবার প্রথমেই কি করতে হবে, আমাদেরকে গ্রাফ পেজে দুটো দাগ টেনে নিতে হবে, অর্থাৎ একটা এক্স অক্ষ এবং অপরটা ওয়াই অক্ষ কিন্তু আমাদেরকে টেনে নিতে হবে। একটা এক্স এবং অপরটা ওয়াই, তাই তো? তাহলে দেখো আমি এক্স এবং ওয়াই অক্ষটাকে টেনে নিয়েছি। আমি আরেকটু মোটা করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। তাহলে আমরা এক্স এবং ওয়াই অক্ষটাকে টেনে নিলাম। তাহলে এটা কি হবে, এটা হবে এক্স, এটা হবে এক্স ড্যাশ, এটা হবে ওয়াই এবং এটা হবে ওয়াই ড্যাশ, তাই তো? তাহলে আমাদের দাগ টানার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইবার সবসময় গ্রাফের এই জায়গাটা কী হয় বলো তো, এই জায়গাটা কিন্তু জিরো, এই জায়গাটা জিরো। এইবার আমাদের চলে যেতে হবে যে এখানে আমরা নিচের দিকে কোন কোন ঘরগুলো টানবো এবং ওপরের দিকে আমরা কোন কোন ঘরগুলো আমরা টানবো। তো সবসময় নিচের ঘরে কি টানবে বলো তো, যেটা বইয়ের মধ্যে ওপরে দেয়া থাকবে সেটা কিন্তু আমরা টানবো সব সময় এক্স অক্ষে, অর্থাৎ নিচে। তাহলে ওপরে কি দেওয়া রয়েছে দেখো, দৈনিক লাভ। দৈনিক লাভটা ওপরের ঘরে দেওয়া রয়েছে, সেই কারণে আমরা কিন্তু এই এক্স অক্ষ বরাবর আমরা কিন্তু দৈনিক লাভটাকে আমরা লিখবো। তাহলে আমি নিচে প্রথমেই লিখে দিচ্ছি, দেখো দৈনিক লাভ, বোঝা গেল। আর এই দিকে আমরা কি লিখবো দেখো, নিচের ঘরে কি রয়েছে দেখো, দোকানের সংখ্যা, তাই তো? তাহলে আমরা এই অক্ষ বরাবর অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর কিন্তু আমরা লিখব দোকানের সংখ্যা, দোকানের সংখ্যা, বোঝা গেল। এইবার দেখো আমরা যে এই দৈনিক লাভের যে শ্রেণীগুলো টানবো, দেখো খাতার মধ্যে কি দেওয়া ছিল, দেখো 0 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 150 এইরকমভাবে দেওয়া ছিল। তাহলে প্রথম ঘরটা কত দেখো, 0। তাহলে আমাদের কিন্তু 0 কিন্তু গ্রাফের মধ্যে অলরেডি হয়ে গেছে, এই পয়েন্টটা হচ্ছে 0। তাহলে আমাদের কত দরকার, এরপরে 50 দরকার, তাই তো? তাহলে এইবার দেখো দেখো এখান থেকে এই যে একটা যে মিডিয়াম মোটা একটা দাগ দেখা যাচ্ছে, এই ঘরটা হচ্ছে কত, 5, এটা কত হচ্ছে 10, আবার এটা কত হচ্ছে 15, এটা 20, অর্থাৎ 5 5 গ্যাপ করে যাচ্ছে। তাহলে আমরা প্রতিটা 5 ঘর নেব এবং 50 করে এগোবো। তাহলে 0-র পরে আমরা কি লিখবো দেখো, 0-র পরে কি রয়েছে, 50 রয়েছে, তাই তো? তাহলে 0-র পরে আমরা কত লিখবো, এই 5-এর ঘরটায় লিখবি কিন্তু, হ্যাঁ। তাহলে এখানে কত লিখবো, 50। আবার আমরা 5 ঘর যাব, দেখো পরেরটা কত আছে, 50 থেকে 100। তাহলে 50 তো আমাদের এখানে আছে, এরপরে যদি আরও 5 ঘর যাই তাহলে কোথায় যাচ্ছে, এইখানে যাচ্ছে। তাহলে এখানে লিখবো আমরা কত, 100। এরপরে কত দেখো, 100 থেকে 150। তাহলে 100 তো আমরা নিয়ে নিয়েছি, কত টানতে হবে, 150, তাই তো? তাহলে এর থেকে আরও 5 ঘর অর্থাৎ এইখানে আসবে, এটা কত লিখবো আমরা, 150। দেখো এর পরের ঘরটা কত হবে, 200। এর পরের ঘরটা 5 ঘর পরে কত হবে, 250। দেখো বুঝতে পারলে, 0 থেকে 50, 50 থেকে 100, অর্থাৎ প্রতিটা আমরা 5 ঘর করে এগোচ্ছি এবং বাড়ছে কত করে, 50 করে কিন্তু বাড়ছে, তাই তো? তাহলে এই লেখাটা আমরা প্রথমেই লিখে নিই, দেখো তাহলে আমরা লিখে নিব যে এক্স অক্ষ বরাবর, তাই তো? তাহলে এক্স অক্ষ বরাবর 5টি করে ঘর যাচ্ছি আমরা, তাই তো? তাহলে 5টি করে ঘর সমান সমান আমরা কত করে যাচ্ছি দেখো, 5টি করে ঘর 50 করে যাচ্ছি, তাই তো? তাহলে লিখবো কত, 50। এবং এটা কি দেখো, এটা কিন্তু দৈনিক লাভ, এবং দৈনিক লাভটা বইয়ের মধ্যে কিসে দেওয়া ছিল, টাকায় দেওয়া ছিল, তাই তো? তাহলে আমরা এখানে লিখবো কত, 50 টাকা, বোঝা গেল। তাহলে লেখাটা আমরা কিন্তু লিখে নিলাম। এরপরে দেখো ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ দোকানের সংখ্যা রয়েছে। তাহলে দোকানের সংখ্যা কি কি রয়েছে দেখো, 8, 15, 10, 12 এবং 5, অর্থাৎ এদের মধ্যে হায়েস্ট কত দেখো, হায়েস্ট কিন্তু হচ্ছে 15, তাই তো? তাহলে আমরা 15 অবধি দাগ টানবো ওপর দিকে। তো দেখো এটা 0, এর পরের ঘরেই আমরা কত লিখবো দেখো, 5। এর ঠিক 5 ঘর পরে আমরা কত লিখবো, 10, এবং এর ঠিক 5 ঘর পরে আমরা কত লিখবো, এই যে এইখানে এই 5 ঘর পরে আমরা কত লিখবো, 15, বোঝা গেল। তাহলে 15 হায়েস্ট ছিল, সেই কারণে আমরা কিন্তু 15 অবধি দাগ কাটলাম।
বোঝা গেল? তাহলে আমরা দেখো ওয়াই অক্ষ বরাবর কত করে যাচ্ছি, দেখো 5 করে যাচ্ছি, কিন্তু এখান থেকে এখানে 5, তাই তো, এখান 0 থেকে এখানে 5, এখান থেকে 5, আবার এখান থেকে 5 বের কত হলো, 15 হয়েছে, তাই তো। তাহলে ওয়াই অক্ষ বরাবর কিন্তু আমরা 5 ঘর করে যাচ্ছি। তাহলে লেখাটা লিখে নিচ্ছি, দেখো ওয়াই অক্ষ বরাবর 5টি ঘর সমান সমান 5। আচ্ছা, এই ওয়াই অক্ষ বরাবর আমরা কি করেছিলাম, দেখো দোকানের সংখ্যা, তাই তো। তাহলে আমরা কি লিখব, 5টি দোকান। বোঝা গেল? তাহলে আমাদের লেখার কাজ কিন্তু কমপ্লিট। এরপরে দেখো আমরা কোথায় লক্ষ্য করব, যে এখান থেকে ওপরে যে উঠবে কি কি আমরা নেব। এইবার দেখো 0 থেকে 50-এর মধ্যে দোকান সংখ্যা কতগুলো, 8। ভালো মতো বুঝবে, 0 থেকে 50-এর মধ্যে দোকান সংখ্যা কত রয়েছে, 8, তাই তো। তাহলে দেখো 0 থেকে 50 কোথায়, দেখো 0 থেকে 50 অর্থাৎ এর মাঝখানে কিন্তু আমাদের এই 8টা উঠবে, ঠিক এর মাঝখানে। তাহলে দেখো আমরা এখান থেকে টানবো 0 থেকে 50, 8, তাই তো। তাহলে দেখো এখান থেকে, এই ভালো মতো বুঝবে, 50-এর এখান থেকে দেখো 8, এখান থেকে 5 কত দূর, দেখো এখান থেকে এই যে মোটা দাগটা, হালকা মোটা দাগটা কিন্তু 5, 5-এর পরে 8 করতে হলে আমাদেরকে আরও 3 ঘর যেতে হবে। দেখো এখান থেকে এটা হচ্ছে 5, তারপর হচ্ছে 6, 7 এবং এটা হচ্ছে কিন্তু 8। বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে 8। এইবার আমরা স্কেল দিয়ে এখান থেকে টানবো, টেনে আমরা কিন্তু এই ওপর দিয়েও কিন্তু মিলিয়ে দিতে হবে এই আগের দাগটার সঙ্গে। দেখো এটা হয়ে গেল কিন্তু 0 থেকে 50, তার মধ্যে কত হচ্ছে, 8 হয়ে গেল। এরপরে দেখো কত আছে, 50 থেকে 100-র মধ্যে কত রয়েছে, দেখো 15 রয়েছে। তাহলে 50 থেকে 100 কোথায়, দেখো 50 থেকে 100, তাই তো। এই 50 এবং এই 100 এদের মাঝখানে কত রয়েছে, দেখো 15, তাই তো। তার মানে এই ঘরটা কোথায় উঠবে, ঠিক এই 50 এবং 100-র মাঝ বরাবর উঠবে। তাহলে আমরা 100 থেকে ধরবো 15, দেখো এখানে 0, তাই তো। এখান থেকে এটা হচ্ছে 5, এখান থেকে 10 এবং এটা হচ্ছে গিয়ে তোমার 15, তাই তো। তাহলে আমরা এখান থেকে দাগ কাটবো। এইবার কিন্তু আমাদের আগের যে বক্সটা আছে এর সঙ্গে কিন্তু এটাকে মিলিয়ে দিতে হবে। তাহলে এই লাইনটা দেখো এখানে গিয়েছে, আমরা যদি এই বক্সের সঙ্গে এটাকে মেলাতে যাই তাহলে কিন্তু আমাদের দেখো এখান থেকে এটাকেও বাড়াতে হচ্ছে এবং এদিকে এটা মেলাতে হবে, তাই তো। তাহলে আমরা আগের বক্সটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, ঠিক পরেরটার সমান করে, দেখো বাড়িয়ে নিলাম। এইবার কিন্তু এটার সঙ্গে মিলিয়ে দিতে হবে। বুঝতে পারলে? তাহলে দেখো 50 এবং 100-র মাঝখানে কত হয়ে গেল, 15 হয়ে গেল। এরপরে কত আছে, দেখো 100 থেকে 150-র মধ্যে কত রয়েছে, 10, তাই তো। তাহলে এই হচ্ছে 100 এবং এই হচ্ছে 150, এর মাঝ বরাবর কত হবে, দেখো 10 হবে, তাই তো। তাহলে আমরা এখান থেকে ধরবো, দেখো এখান থেকে এতটুকু হচ্ছে 5, তারপরে 10 কোথায়, এইখানে, তাই তো। তাহলে আমরা এতটুকু দাগ কাটবো এবং আগের বক্সের সাথে মেলানোর জন্য দেখো আগের বক্সটাকে কিন্তু আর বাড়াতে হচ্ছে না, এটা অলরেডি বেড়েই আছে। তাহলে আমরা এখান থেকে জাস্ট মিলিয়ে দেব। তাহলে দেখো 100 থেকে 150-এর মধ্যে হয়ে গেল 10। এরপরে কত আছে, 150 থেকে 200, 150 থেকে 200-র মধ্যে কত, 12, তাই তো। তাহলে 150 থেকে 200 মানে এই 150 এবং এই হচ্ছে 200, এর মাঝখানে কত, 12, অর্থাৎ এই বরাবর কিন্তু আমাদের 12 উঠবে, তাই তো। তাহলে এখান থেকে যদি 12 ধরি, দেখো এখান থেকে এতটুকু হচ্ছে 5, ভালো মতো দেখবে, এখান থেকে এতটুকু হচ্ছে 5, এখান থেকে এতটুকু হচ্ছে 10, 10-এর পরে আর 2 ঘর, অর্থাৎ 11 এবং 12, ঠিক এতটুকু। তাহলে আমরা এতটুকু অবধি দাগ কাটবো। তাহলে দেখো আগের ঘরটা মেলানোর জন্য আমাদেরকে কিন্তু এখানে 2 ঘর বাড়াতে হবে এই বক্সটা, কারণ আগের বক্সটা কত ছিল, 10 ছিল। তাহলে এখান থেকে আমরা 2 ঘর বাড়িয়ে নেব, বাড়িয়ে নিয়ে এটার সঙ্গে কিন্তু আমরা মিলিয়ে দেব। তাহলে দেখো 150 থেকে 200-র মধ্যে কত হলো, 12 হয়ে গেল। এরপরে কত আছে, দেখো 200 থেকে 250-র মধ্যে কত আছে, 5 আছে, তাই তো। তাহলে এই হচ্ছে 200 এবং এই হচ্ছে 250, এই হচ্ছে 250, তাহলে এর মাঝ বরাবর কত, 5। তাহলে দেখো 5টা সোজা একদম এখান থেকে এতটুকু, এখানে গেলেই হচ্ছে 5, তাই তো। তাহলে আমরা 5 অবধি দাগ কাটবো এবং আগের ঘরটার সাথে আমরা
মিলিয়ে দেব। বোঝা গেল? তাহলে এই কিন্তু হলো এই প্রথম 1 নম্বর অঙ্কের আয়ত লেখাটা অঙ্কন করা। বুঝতে পারলে? তো এবার চলে যাব আমরা 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। মিতা তাদের স্কুলের 75 জন বন্ধুদের উচ্চতা মেপে নিচের ছকে লিখলো, অর্থাৎ 75 জন বন্ধুদের উচ্চতা সে মাপলো এবং একটি ছকের সাহায্যে লিখলো। কি বলেছে দেখো, আমি মিতার সংগ্রহ করা তথ্যের আয়তলেখ অঙ্কন করি। দেখো এটাও কিন্তু বলেছে কিন্তু আয়তলেখ অঙ্কন করতে। তো প্রথমে কী দেওয়া রয়েছে দেখো, উচ্চতা যেটা রয়েছে কিন্তু সেমিতে 136 থেকে 142, 142 থেকে 148, 148 থেকে 154, 154 থেকে 160 এবং 160 থেকে 166। এবং বন্ধুদের সংখ্যা কী কী রয়েছে দেখো, 12, 18, 26, 14 এবং 5, তাই তো? তাহলে আমরা প্রথমেই কি করব, ছকটাকে বানিয়ে ফেলবো। তো প্রথমে আমাদের কি লিখতে হবে দেখো, উচ্চতা, এবং পরে লিখতে হবে কি, বন্ধুদের সংখ্যা, তাই তো? তাহলে আমরা প্রথমে দেখো, আমি ছকটা কেটে নিয়েছি। তাহলে প্রথমে কি লিখতে হবে দেখো, প্রথমে লিখতে হবে উচ্চতা, উচ্চতা, এরপরে লিখতে হবে বন্ধুদের সংখ্যা, তো এরপরে তোমরা জানো কি লিখতে হবে, শ্রেণী অন্তর, ঠিক আগের অঙ্কের মতোই শ্রেণী অন্তর, এবং শেষে কি লিখতে হবে, শ্রেণী সীমা, তাই তো? তাহলে শ্রেণী সীমা, তাহলে শ্রেণী সীমাটা কটা হবে, দুটো হবে, তাই তো? একটা উচ্চ এবং একটা নিম্ন। তাহলে একটা হচ্ছে উচ্চ এবং আরেকটা হচ্ছে নিম্ন। বোঝা গেল? তাহলে উচ্চতার মধ্যে কি কি রয়েছে দেখো, 136 থেকে 142 আমরা দেখে দেখে লিখে ফেলবো। তাহলে 136 থেকে 142, 142 থেকে 148, তাই তো? তাহলে কত রয়েছে, প্রথমে 136 থেকে 142, 142 থেকে 148, এরপরে কত, 148 থেকে 154, 148 থেকে 154, এগুলো আমরা দেখে দেখে লিখে ফেলবো। তারপরে 154 থেকে 160, এবং শেষেরটা কত রয়েছে, 160 থেকে 166। এরপরে বন্ধুদের সংখ্যাগুলো কি আছে দেখো, 12, 18, 26, 14 এবং 5, এগুলোকেও আমরা দেখে দেখে লিখে ফেলবো, তাই তো? তাহলে কত, 12, 18, 26, 14 এবং 5, তাই তো? তাহলে আমাদের উচ্চতা এবং বন্ধুদের সংখ্যা লেখা কমপ্লিট হয়ে গেল। এরপরে কি আছে দেখো, শ্রেণী অন্তর, তাই তো? তাহলে শ্রেণী অন্তরে কি করব আমরা দেখো, 136 এবং 142-এর মধ্যে গ্যাপ কতটুকু সেটা আমাদেরকে লিখতে হবে, তাই তো? তাহলে দেখো 136 এবং 142-এর মধ্যে গ্যাপ কিন্তু হচ্ছে 6, 142 এবং 148 এক্ষেত্রেও কিন্তু গ্যাপ হচ্ছে কত, 6, 148 থেকে 54 এক্ষেত্রেও 6, 154 থেকে 160 এক্ষেত্রেও গ্যাপ হচ্ছে কিন্তু 6, 160 থেকে 166 এক্ষেত্রেও গ্যাপ হচ্ছে কিন্তু 6। বোঝা গেল? এরপরে দেখো শ্রেণীসীমা, তাহলে এখানে উচ্চ কত, উচ্চ 142, নিম্ন 136, তাহলে লিখে দেবো 142, 136। এখানে উচ্চ কত, 148, নিম্ন 142, তাহলে 148, 142। এটা উচ্চ 154, নিম্ন কত, 148। এখানে উচ্চ কত, 160, আর নিম্ন হচ্ছে 154। এখানে উচ্চ কত হচ্ছে 166, নিম্ন হচ্ছে 160। তাহলে কিন্তু আমাদের ছক করা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা কিসে চলে যাব, এবার কিন্তু আমরা চলে যাব গ্রাফ পেজে। তো গ্রাফ পেজে আমরা প্রথমেই দুটো অক্ষকে টেনে নেব, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে আমরা সবার প্রথমে টেনে নেব। তাহলে আমরা অক্ষটা টেনে নিলাম, দেখো তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই এবং এটা হচ্ছে ওয়াই ড্যাশ। তো আমরা এক্স অক্ষে কী লিখবো, আমি আগের অঙ্কেই প্রথমেই বলে দিয়েছিলাম যে দেখো ওপরে যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের
এক্স অক্ষে লিখতে হবে, অর্থাৎ উচ্চতা লিখবো আমরা এক্স অক্ষে এবং বন্ধুদের সংখ্যা যেটা নিচের ঘরে রয়েছে সেটা কিন্তু আমরা লিখবো ওয়াই অক্ষে। তাহলে প্রথমে আমরা এক্স অক্ষে কী লিখবো? উচ্চতা, তাই তো? তাহলে আমি এখানে উচ্চতা লিখে নিলাম এবং ওয়াই অক্ষে কী লিখবো? বন্ধুদের সংখ্যা। বোঝা গেল? তাহলে এই ঘরটা কত? এই ঘরটা কিন্তু হচ্ছে 0। এরপরে দেখো এখানে আমাদের এইবার চলে যেতে হবে আমাদের ওই উচ্চতার যে শ্রেণীটা রয়েছে, দেখো 136 থেকে 142, 142 থেকে 148, তাই তো? তাহলে আমরা কিন্তু এই যে 5 ঘর গ্যাপে গ্যাপে আমরা কিন্তু দেখো প্রথম যে 5 ঘর, প্রথম 5 ঘরে আমরা লিখবো কিন্তু 136, এর পরের 5 ঘরে লিখবো কিন্তু আমরা 142, তাই তো? তাহলে দেখো এর পরের 5 ঘর বলতে অর্থাৎ এটা, তাই তো? তাহলে এখানে কত লিখবো? 142। এরপরে কত লিখবো? দেখো 148, তাই তো? তাহলে এর 5 ঘর পরে ঠিক এখানে, তাই তো? তাহলে এটা হবে 148। এরপরে কত লিখবো? দেখো 154। তাহলে 148-এর 5 ঘর পর মানে এটা, তাহলে 154। দেখো 154-র পরে কত আছে? 160, তাই তো? তাহলে 154-র 5 ঘর পর মানে ঠিক এটা, তাহলে 160। এরপরে কত আছে? দেখো 166, তাই তো? তাহলে এরপরে 5 ঘর মানে এখানে, অর্থাৎ 166। বোঝা গেল? এইবার একটা জিনিস ভালো মতো বুঝবে, দেখো আমরা যদি এদিক থেকে আসি, দেখো 166 থেকে 6 ঘর কমার ফলে কিন্তু কত হয়েছে? 160 হয়েছে, তাই তো? আবার 160 থেকে 6 ঘর কমলে কত হয়েছে? 154 হয়েছে, অর্থাৎ প্রতিটা ঘরের গ্যাপ কিন্তু 6। আবার দেখো 154 থেকে 6 ঘর কমার ফলে কত হয়েছে? 148, এবং 148 থেকে 6 ঘর কমার পরে কত হয়েছে? 142, এবং 142 থেকে আবার 6 ঘর কমার পরে কত হয়েছে? দেখো 136। কিন্তু দেখো 136 থেকে 6 ঘর যদি কমে তাহলে কি 0 হয়? দেখো 136-এর পরের ঘরটাই কিন্তু 0 রয়েছে। তাহলে 136-এর থেকে যদি 6 কমে যায় তাহলে কি 0 হচ্ছে? হচ্ছে না তো। 136 থেকে যদি 6 কমে তাহলে কত হবে? 130। আবার 130 থেকে 6 কমলে কত হবে? 124। 124 থেকে 6 কমলে হবে কত? 118। 118 থেকে 6 কমলে হবে 112। এইভাবে কমতে 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 কিন্তু এখানে 0-তে এসেছে। এই 136-এর আগেই কিন্তু 0 হয়ে যায়নি ডাইরেক্ট, বুঝতে পারলে? তার মানে এই যে ঘরগুলো, অর্থাৎ 6 ঘর কমে কমে, অর্থাৎ 130, তারপরে 130 থেকে 6 ঘর কমলে হচ্ছে 124, এই ঘরগুলো কিন্তু সমস্তগুলো এই 0 থেকে 136-এর মধ্যেই রয়েছে। সেই কারণে এখানে কিন্তু আমাদেরকে একটা ভগ্ন রেখা আঁকতে হবে। দেখো সেই কারণে কিন্তু আমাদের এখানে একটা ভগ্ন রেখা আঁকতে হয়েছে, অর্থাৎ এই 0 থেকে 136-এর মধ্যেই কিন্তু বাকি ঘরগুলো রয়েছে, বুঝতে পারলে? এটাকে বলা হয় ভগ্নরেখা। বোঝা গেল? এইবার আমরা চলে যাব বন্ধুদের সংখ্যা। দেখো বন্ধুদের সংখ্যা কত রয়েছে? দেখো 12, 18, 26, 14 এবং 6, এবং সবথেকে হায়েস্ট কত রয়েছে? দেখো 26 হায়েস্ট রয়েছে। সেই কারণে আমরা কিন্তু 30 অবধি দাগ কাটবো, কারণ 30-এর মধ্যেই 26টা পাওয়া যাবে, তাই তো? ওপর দিকে। তো দেখো এখানে 0, এই প্রথম ঘরটা কত হবে? 5, তারপরে ঘরটা কত হবে? 10, তারপরের ঘর কত হবে? দেখো 15, তারপরে কত হবে? 20, তারপরে ঘর কত হবে? 25, এবং এই ঘরটা কত হবে? 30। বুঝতে পারলে? তাহলে ওপর দিকে কিন্তু আমরা 30 অবধি ঘর কেটে নিলাম। এইবার আমরা চলে যাব, দেখো 136 থেকে 142-এর মধ্যে কত রয়েছে? 12 রয়েছে, তাই তো? তাহলে 136 থেকে 142 কোথায়? এই দেখো 136 এবং এই হচ্ছে 142, অর্থাৎ এর মাঝখানে কত রয়েছে? 12 রয়েছে, তাই তো? এর মাঝখানেই কিন্তু রয়েছে কত? 12। তাহলে আমরা এই ঘরটা দেখব প্রথমে 136। তাহলে 136 থেকে 12, দেখো এখান থেকে এতটুকু হচ্ছে কত? 5, এতটুকু হচ্ছে কত? 10, 11 এবং 12। বুঝতে পারলে? তাহলে 12 অবধি আমরা দাগ কাটবো। এরপরে এই ঘরের সঙ্গে আমরা মিলিয়ে দেবো কিন্তু 12 অবধি। দেখো এখানেও 12 অবধি কাটলাম, করে আমরা কিন্তু এখান থেকে এতটুকু মিলিয়ে দেবো। দেখো তাহলেই তো হয়ে গেল। 136 থেকে 142-এর মধ্যে কত হলো? 12 হয়ে গেল। এরপরে দেখো কত আছে? 142 থেকে 148-এর মধ্যে কত রয়েছে? 18 রয়েছে, তাই তো?
তাহলে 142 এবং এই হচ্ছে 148, তাহলে এর মধ্যে কত রয়েছে 18, তাহলে আমরা 148-এর ঘর থেকে কাটবো। দেখো এখান থেকে এতটুকু হচ্ছে 5, এখানে হচ্ছে 10, এটা হচ্ছে কত 15, 15 থেকে আরও 3 ঘর গেলে কিন্তু আমরা 18 পাবো। দেখো এখান থেকে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15, 16, 17 এবং এটা হচ্ছে কিন্তু 18, তাহলে আমরা 18 অবধি দাগ কাটবো এবং আগের ঘরের সঙ্গে আমরা কিন্তু মিলিয়ে দেবো ঠিক আগের অঙ্কটার মতো। দেখো এটা আগে আমি একটু টেনে নিচ্ছি, হ্যাঁ গাঢ় করে নিচ্ছি, নাহলে বোঝা যাবে না। আচ্ছা, তাহলে এই ঘরটাকেও আমাদের কিন্তু এতটুকু বাড়াতে হবে, বাড়িয়ে নিয়ে আমাদের এটার সঙ্গে কিন্তু মিলিয়ে দিতে হবে। বুঝতে পারলে? তাহলে 142 থেকে 148-এর মতো কত হলো 18 হয়ে গেল। এরপরে কত হচ্ছে দেখো 148 থেকে 154-এর মাঝখানে কত 26 রয়েছে, তাই তো? তাহলে এই হচ্ছে 148 এবং এই হচ্ছে 154, এর মাঝখানে কত রয়েছে 26, তাহলে আমরা 154-এর ঘর থেকে কাটবো। দেখো এখান থেকে বড় বড় ঘরগুলোকে আমি ধরছি, দেখো এখান থেকে এতটুকু কত হচ্ছে 10, বুঝতে পারলে? দেখো এখান থেকে এখানে 5, এতটুকু হচ্ছে কত 10, এতটুকু হচ্ছে 15, এটা হচ্ছে কত 20, এটা হচ্ছে কত 25 এবং এই ঘরটা হচ্ছে কত 26, বুঝতে পারলে তো? দেখো এখান থেকে এতটুকু হচ্ছে 5, এখান থেকে এতটুকু 10, এখান থেকে 15, এখান থেকে 20, এটা হচ্ছে 25 এবং এটা হচ্ছে 26, তাহলে আমরা 26 অবধি দাগ কেটে নেব এবং আগের ঘরটার সঙ্গে মেলাতে হলে তাহলে আগের ঘরটাকেও আমাদের একটু বাড়াতে হবে, তাই তো? দেখো এটা সমান করে বাড়িয়ে নিলাম এবং এটার সঙ্গে এটা কী করবো মিলিয়ে দেবো এবার, ব্যাস। তাহলে এই হয়ে গেল 148 থেকে 154-এর মধ্যে কত 26, তাই তো? এরপরে কত আছে দেখো 154 থেকে 160-এর মাঝখানে কত রয়েছে 14, তাই তো? তাহলে এই হচ্ছে 154, এই হচ্ছে 160, এর মাঝখানে কত রয়েছে 14 রয়েছে, তাহলে এখান থেকে ধরবো। দেখো এখান থেকে 5, এই হচ্ছে 10, তারপরে কত 4 ঘর, তাই তো? 11, 12, 13, 14, ঠিক এইখানে। তাহলে 14 অবধি আমরা দাগ কাটবো এবং আগের ঘরটার সঙ্গে কিন্তু মিলিয়ে দেব। বোঝা গেল? তাহলে 154 থেকে 160-এর মাঝখানে কত হয়ে গেল 14 হয়ে গেল। এরপরে কত আছে দেখো 160 থেকে 166-এর মাঝখানে কত রয়েছে 5 রয়েছে, তাই তো? তাহলে 160 থেকে 166 মানে 5, অর্থাৎ আমরা 166 থেকে ধরবো 5 কোথায়, দেখো এই যে এইখানে এই ঘরটা, তাহলে এখান থেকে আমরা মিলিয়ে দেব। কত হয়ে গেল 160 থেকে 166-এর মধ্যে হয়ে গেল 5। তো এই কিন্তু আয়ত লেখা অঙ্কন করা কমপ্লিট। এবার আমাদেরকে লেখাগুলো লিখতে হবে। তাহলে লেখাগুলো লেখার জন্য আমরা এক্স অক্ষ বরাবর দেখো এখান থেকে যদি ধরি 136 থেকে 142 ক ঘর গেলাম 6 ঘর, 142 থেকে 48 ক ঘর গেলাম 6 ঘর, 148 থেকে 54 কত ঘর গেলাম 6 ঘর, অর্থাৎ আমরা প্রতিটা 5 ঘর করে এগোচ্ছি এবং 6 করে আমাদের বাড়ছে, তাই তো? তাহলে আমরা ঠিক এই লেখাটাই লিখে ফেলবো। দেখো তাহলে এক্স অক্ষ বরাবর 5টি করে ঘর সমান সমান কত করে বাড়ছে 6, তাই তো? এবার 6 করে কি বাড়ছে দেখো এক্স অক্ষে কিন্তু আমরা লিখেছিলাম উচ্চতা, তাহলে উচ্চতাটা কিন্তু প্রশ্নের মধ্যে কিসে দেওয়া ছিল দেখো সেমিতে দেওয়া ছিল, তাহলে আমরা এখানেও কিন্তু লিখব যে 6 সেমি। বোঝা গেল? এইবার দেখো ওয়াই অক্ষ বরাবর 5টি করে ঘর, দেখো ওয়াই অক্ষ বরাবর কত করে বাড়ছে 0 থেকে 5 কত বাড়লো 5 বাড়লো, 5 থেকে 10 5 বাড়লো, 10 থেকে 15 কত বাড়লো 5 বাড়লো, 15 থেকে 20 5 বাড়লো, 20 থেকে 25 5 বাড়লো, 25 থেকে 30 কত বাড়লো 5 বাড়লো, তাই তো? তাহলে এই ঘরে আমরা কি লিখেছি দেখো বন্ধুদের সংখ্যা লিখেছিলাম কিন্তু, তাহলে 5 করে যেহেতু বাড়লো তাহলে আমরা এখানে লিখে দেবো যে 5 জন বন্ধু। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল কিন্তু তোমাদের 2 নম্বর অঙ্কের ছক এবং আয়তলেখ অঙ্কন করা। তো এবার চলে যাব আমরা 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো আমাদের পাড়ার 10 বছর থেকে 45 বছর বয়স পর্যন্ত বাসিন্দাদের মধ্যে হিন্দিভাষী লোকের সংখ্যা সংগ্রহ করে নিচের ছকে লিখলাম।
কি বলেছে, আমি ওপরে তথ্যের আয়তলেখ অঙ্কন করি। ঠিক, এটাও কিন্তু আয়তলেখ অঙ্কন করতে হবে। তো দেখো কি বলেছে, বয়সগুলো কি বলেছে, 10 থেকে 15, 16 থেকে 21, 22 থেকে 27, 28 থেকে 33, 34 থেকে 39 এবং 40 থেকে 45। এবং হিন্দিভাষী লোকের সংখ্যা কত বলেছে, 8, 14, 10, 20, 6 এবং 12। তো তোমরা একটা জিনিস এই অঙ্কটার মধ্যে দেখবে যে আগের অঙ্ক এবং এই অঙ্কের মধ্যে কিন্তু একটা জায়গায় একটা বিস্তর পার্থক্য রয়েছে। সেটা কি, দেখো আগের মধ্যে যে প্রথমে দেওয়া ছিল, এখানে দেখো দৈনিক লাভ বা শ্রেণী যেটাই হোক, সেটা 0 থেকে 50, আবার 50 থেকেই কিন্তু 100, আবার 100 থেকেই 150, আবার 150 থেকে 200, আবার সেই 200 থেকেই কিন্তু 250। পরেরটা দেখো কি দেওয়া ছিল, 136 থেকে 142, আবার 142 থেকেই 148, আবার 148 থেকে 154। এটা কি ছিল যে আগের এক একটা সংখ্যা কিন্তু এখানে রিপিট করেছে। দেখো 50 এখানে রিপিট করেছে, 100টা আবার এখানে রিপিট করেছে, 150টা এখানে রিপিট করেছে। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু রিপিট করেনি। দেখো 10 থেকে 15, 16 থেকে 21, 15 থেকে কিন্তু 20 দেয়নি। আবার দেখো এখানে 21 শেষ, এখানে কিন্তু 22 থেকে 27 হয়ে গেছে। এই অঙ্কের মধ্যে কিন্তু রিপিট করেনি। যখন কোনো অঙ্কের শ্রেণীগুলো রিপিট করবে না, তখন কিন্তু পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করবার সময় একটা ঘর কিন্তু বাড়িয়ে করতে হবে। দেখো প্রথমে বয়স আমরা যেরকম আছে বয়সটা আমরা ছকের মধ্যে লিখব। দেখো এখানে আমি পরিসংখ্যা বিভাজন ছকটা লিখে নিচ্ছি আগে। পরিসংখ্যা বিভাজন ছক। তাহলে দেখো প্রথমে কিন্তু আমরা বয়স লিখলাম যেরকম লিখতাম, এর পরের ঘরটাতে কিন্তু যেহেতু রিপিট আমাদের করেনি, সেই কারণে কিন্তু একটা নতুন ঘর আমাদেরকে তৈরি করতে হবে। সেটা হচ্ছে শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা, বুঝতে পারলে? তাহলে যখনই কিন্তু রিপিট করবে না তখন কিন্তু শ্রেণী সীমানা এরকম একটা ঘর আমাদের তৈরি করে নিতে হবে। এরপরে কি রয়েছে দেখো, হিন্দিভাষী লোকের সংখ্যা, তাই তো? তাহলে আমি শুধু এখানে লোকের সংখ্যা লিখছি। তাহলে লোকের সংখ্যা, এরপরে ঠিক আমরা যেভাবে লিখতাম অর্থাৎ শ্রেণী অন্তর এবং শ্রেণী সীমা লিখে নেব। শ্রেণী অন্তর এবং এখানে কি হবে, শ্রেণী সীমা। একটা উচ্চ এবং আর একটা নিম্ন। বোঝা গেল? তাহলে বয়সগুলো আমরা প্রথমে দেখে দেখে লিখে ফেলবো। দেখো কত আছে, 10 থেকে 15, 16 থেকে 21, 22 থেকে 27, এগুলো আমরা দেখে দেখে না লিখে ফেলবো প্রথমে। তাহলে কত হচ্ছে, প্রথমে 10 থেকে হচ্ছে কত, 15 হচ্ছে, এরপরে কত 16 থেকে 21, তারপরে কত 22 থেকে 27, তারপরে কত 28 থেকে 33, এরপরে 34 থেকে 39, এরপরে কত 40 থেকে 45। বোঝা গেল? এইবার আমরা আসবো শ্রেণী সীমানা। এই ছকটা কিন্তু ভালো মতো বুঝবে যে এই ঘরটায় আমাদেরকে কি করতে হবে। দেখো শ্রেণী সীমানাটা বের করব হলো, এই যে এখানে 10 রয়েছে, এই 10-এর থেকে 0.5কে আমাদের বিয়োগ করতে হবে এবং 15-র সঙ্গে 0.5কে আমাদের কিন্তু যোগ করতে হবে। ভালো মতো বুঝবে, এই 10-এর সঙ্গে আমাদের 0.5কে বিয়োগ করতে হবে এবং এই যে 15 এর সঙ্গে কিন্তু আমাদের 0.5কে যোগ করতে হবে। আচ্ছা তোমরা সহজভাবে বুঝবে, ধরো এটা হচ্ছে 10 টাকা এবং এটা হচ্ছে 15 টাকা। তাহলে আমরা যদি প্রথম ঘরের থেকে সবসময় মনে রাখবে বিয়োগ করতে হবে। আমরা যদি এই 10 টাকার থেকে আমরা যদি 50 পয়সাকে নিয়ে নিই তাহলে কত পড়ে থাকবে, ভালো মতো বুঝবে কিন্তু। আবার বলছি, দেখো এটাকে ভাববে 10 টাকা এবং এটাকে ভাববে 15 টাকা। তাহলে আমরা যদি 10 টাকা থেকে 50 পয়সাকে নিয়ে নিই তাহলে কত টাকা পড়ে থাকবে, 9.5 টাকা পড়ে থাকবে, তাই তো? তাহলে আমরা প্রথমে লিখব 9.5। বোঝা গেল? এবং পরে কি করতে হবে, যোগ করতে হবে। আচ্ছা আমরা যদি 15 টাকার সঙ্গে যদি আমরা 50 পয়সাকে যোগ করি তাহলে কত হবে, 15.5 টাকা হবে, তাই তো? বুঝতে পারলে? এরপরে দেখো কত রয়েছে, 16, তাই তো? তাহলে 16 টাকার থেকে যদি আমরা 50 পয়সাকে নিয়ে নিই তাহলে কত টাকা থাকবে, 15.5 টাকা, অর্থাৎ 15.5, তাই তো?
এবং 21 টাকার সঙ্গে যদি আমরা আরও 50 পয়সাকে যোগ করি তাহলে কত হচ্ছে 21 টাকা 50 পয়সা, মানে 21.5। বোঝা গেল? এরপরে দেখো 22 টাকার থেকে যদি আমরা 50 পয়সাকে নিয়ে নিই তাহলে কত পড়ে থাকবে, 21.5 টাকা পড়ে থাকবে, অর্থাৎ 21.5। এবং 27 টাকার সঙ্গে যদি আরও 50 টাকা যোগ করি তাহলে কত হবে, 27.5। বোঝা গেল? এরপরে দেখো 28 টাকার থেকে যদি আমরা 50 পয়সাকে নিয়ে নিই তাহলে কত থাকবে, 27.5। এবং 33 টাকার সঙ্গে যদি আমরা 50 পয়সাকে যোগ করি তাহলে কত থাকবে, 33.5। এবার দেখো 34, তাহলে 34 থেকে যদি আমরা 50 পয়সাকে নিয়ে নিই তাহলে কত পড়ে থাকবে, 33, মানে 33.5 টাকা, অর্থাৎ 33.5, তাই তো, 33.5। এবং 39-এর সঙ্গে যদি আমরা 50 পয়সাকে যোগ করি তাহলে কত হবে, 39.5। এরপরে দেখো 40 টাকার থেকে যদি আমরা 50 পয়সাকে নিয়ে নিই তাহলে কত থাকবে, 39.5। এবং এটার সঙ্গে যদি যোগ করি, অর্থাৎ 45-এর সঙ্গে 50 পয়সা যোগ করলে কত হবে, 45.5। বোঝা গেল? এরপরে আমরা চলে আসবো লোকের সংখ্যাগুলো, কিন্তু আমরা দেখে দেখে লিখে ফেলবো। দেখো 8, 14, 10, 20, 6 এবং 12, তাই তো, এগুলো আমরা দেখে দেখে লিখে ফেলবো। তাহলে কত আছে, 8, 14, 10, 20, 6 এবং 12। বোঝা গেল? শ্রেণী অন্তর, তাই তো। এইবার দেখো শ্রেণী অন্তরের মধ্যে দেখো আমরা কিন্তু আর এই যেহেতু আমরা শ্রেণী সীমানার ঘরটা করে ফেলেছি, সেই কারণে কিন্তু আমরা কিন্তু আর এই আগের ঘরটাকে দেখব না। আগের ঘরটার কিন্তু আর কোনো হিসেব হবে না, এখন সমস্ত হিসেব কিন্তু হবে এই শ্রেণী সীমানার ঘর থেকে। তাহলে দেখো এবার শ্রেণী সীমানা দেখো 9.5 এবং 15.5। আচ্ছা, এই 5গুলোকে যদি বাদ দিই তাহলে 9 এবং 15, এই দুটোর মধ্যে গ্যাপ কত হচ্ছে, 6 হচ্ছে, তাই তো। তাহলে শ্রেণী অন্তর কত হবে, 6। এখানে দেখো 15, 5গুলোকে আমি বাদ দিচ্ছি, 0.5গুলোকে আমি বাদ দিচ্ছি। এখন 15 এবং 21-এর মধ্যে গ্যাপ কত হচ্ছে, 6। 21 এবং 27-এর মধ্যে গ্যাপ কত হচ্ছে, 6। 27 এবং 33-এর মধ্যেও গ্যাপ কিন্তু 6। দেখো 33 এবং 39, এখানেও গ্যাপ 6। 39 এবং 45, এখানেও গ্যাপ কিন্তু হচ্ছে 6। বোঝা গেল? এবার শ্রেণী সীমা, তাহলে শ্রেণী সীমা কিন্তু আমরা দেখব কিন্তু শ্রেণী সীমানার, অর্থাৎ এই ঘর থেকে। বুঝতে পারলে? তাহলে এখানে দেখো বড় কোনটা, 15.5, ছোট কোনটা, 9.5। তাহলে উচ্চর ঘরে হবে হচ্ছে 15.5 এবং ছোটোর ঘরে হবে 9.5। এখানে দেখো বড় হচ্ছে কত, 21.5, 21.5, ছোট হচ্ছে কত, 15.5। এখানে বড় হচ্ছে কত, 27.5, 27.5, ছোট কত হচ্ছে 21.5। এখানে বড় হচ্ছে কত, 33.5, এখানে কত হচ্ছে 27.5। এখানে বড় হচ্ছে কত, 39.5, ছোট কত হচ্ছে 33.5। এখানে বড় হচ্ছে কত, 45.5, ছোট কত হচ্ছে 39.5। বোঝা গেল? তাহলে কিন্তু এই হয়ে গেল, কিন্তু আমাদের ছক করাটা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমরা চলে যাব গ্রাফ পেজে। তো গ্রাফ পেজে আমরা কিন্তু প্রথমে এক্স এবং ওয়াই অক্ষটাকে টেনে নেব। তাহলে এটা হচ্ছে কত, এক্স, এটা এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই এবং এটা হচ্ছে ওয়াই ড্যাশ। বোঝা গেল? এবং এই ঘরটা কত হচ্ছে, এটা হচ্ছে কিন্তু 0। বোঝা গেল? এইবার দেখো আমরা প্রথমে এই এক্স অক্ষ বরাবর কি বলেছিলাম, যেটা প্রথমে দেয়া থাকবে সেটা কিন্তু আমরা এক্স অক্ষ বরাবর, অর্থাৎ বয়স, তাই তো। তাহলে আমরা নিচে কি লিখব, বয়স। এবং ওয়াই অক্ষ বরাবর আমরা কি লিখব, দেখো ওয়াই অক্ষ বরাবর কিন্তু আমরা এই যে লোক সংখ্যা লিখব। দেখো এখানে লিখব কি, লোক সংখ্যা। বোঝা গেল? তাহলে এক্স অক্ষ বরাবর বয়স এবং ওয়াই অক্ষ বরাবর লোক সংখ্যা।
তাহলে এবার কিন্তু আমাদের এই এক্সের ঘরগুলোতে দেখো আমরা কোন ঘরটা লিখব কিন্তু আমরা শ্রেণী সীমানা দেখো এই 9.5 এই 15.5 21.5 27.5 এগুলো আমরা লিখব। তাহলে দেখো প্রথমে কত আছে 9.5 তাই তো, তাহলে আমরা কিন্তু প্রথমে এই 0 থেকে 5 ঘর পরের ঘরটা দিয়ে আমরা কিন্তু লিখব কত 9.5 অর্থাৎ 9.5 বোঝা গেল। এরপরে কত দেখো 15.5 তাই তো, তাহলে এর থেকে আরও 5 ঘর পরে আমরা কি লিখব দেখো এখানে লিখব কিন্তু 15.5 বোঝা গেল। এরপরে কত 21.5 তাহলে এর 5 ঘর পরে মানে ঠিক এখানে, তাহলে এখানে আমরা কত লিখব 21.5। এরপরে কত আছে 27.5 তাই তো, তাহলে এরপরে 5 ঘর এখানে অর্থাৎ এখানে লিখব কত 27.5। এরপরে কত আছে 33.5 তাহলে এর ঠিক 5 ঘর পরে 33.5। এরপরে কত আছে দেখো 39.5 তাহলে এর পরের ঘর অর্থাৎ 39.5 এবং এর পরের ঘর কত আছে দেখো 45.5 তাহলে এর পরের ঘর অর্থাৎ এখানে তাহলে 45.5 বোঝা গেল। এইবার আমরা লোক সংখ্যা যাব, দেখো লোক সংখ্যা কী আছে 8, 14, 10, 20, 6 এবং 12 এবং সবথেকে হাইয়েস্ট কত আছে তাহলে এখানে সবথেকে হাইয়েস্ট আছে 20 তাই তো, তাহলে আমরা 20 অবধি দাগ কাটবো। দেখো 0 এটা কত হচ্ছে 5, এটা হচ্ছে 10, এটা হচ্ছে কত 15 এবং এটা হচ্ছে 20 বোঝা গেল। এইবার দেখো ভালো মতো লক্ষ্য করে দেখো আমরা যদি এদিক থেকে আসি দেখো 45.5 আচ্ছা 0.5গুলোকে তোমরা বাদ দাও, দেখো 45 থেকে 6 কমে কত এসছে 39 এসছে, আবার 39 থেকে 6 কমে কত এসছে 33, 33 থেকে আরও 6 কমে কত এসছে 27, 27 থেকে আরও 6 কমে কত এসছে 21। আমি কিন্তু 0.5গুলোকে বাদ দিচ্ছি এমনি হিসেব করার জন্য যাতে হিসেবের সুবিধে হয়। 21 থেকে আবার 6 কমে কত আসছে 15, 15 থেকে 6 কমে কত আসছে দেখো 9। তাহলে এইবার এই দেখো 9.5 থেকে যদি 6 কমে যায় তাহলে কি 0 আসে, কিন্তু 0 কিন্তু আসে না। তার মানে এই 0 এবং এই 9.5 এর মাঝখানে কিন্তু আরও অসংখ্য ছোট ছোট ঘর রয়েছে, সেই কারণে আমাদেরকে কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে এখানে কিন্তু একটা আমাদের ভগ্নরেখা আঁকতে হবে। তাহলে আমি ভগ্নরেখাটা এঁকে ফেললাম। এরপরে আমরা চলে যাব খাতায় ছকের মধ্যে। দেখো 9.5 থেকে 15.5 মধ্যে কত রয়েছে দেখো কতজন লোক রয়েছে 8 রয়েছে তাই তো, তাহলে 9.5 এই 9.5 এবং এই 15.5 এর মাঝখানে কত রয়েছে 8, তার মানে এইভাবে উঠবে তাই তো। তাহলে আমরা এখান থেকে ধরবো প্রথমে 8 তাই তো, ধর এখান থেকে এতটুকু হচ্ছে কত 5 তাই তো, 5-এর পরে আরও 3 ঘর অর্থাৎ 6, 7, 8 তাই তো এখানে হচ্ছে, তাহলে এতটুকু আমরা দাগ কাটবো এবং এটার সঙ্গে আমরা মিলিয়ে দেওয়ার জন্য এখানেও একটা দাগ কাটতে হবে এবং এখানে কিন্তু মিলিয়ে দিতে হবে, বুঝতে পারলে। তাহলে 9.5 এবং 15.5 মধ্যে কত হচ্ছে 8 হচ্ছে। এরপরে দেখো 15.5 এবং 21.5 মধ্যে কত হচ্ছে 14, 15.5 এবং 21.5 অর্থাৎ এখানে উঠবে কিন্তু 14। তাহলে আমরা 21.5 ঘর থেকে ধরবো, দেখো এখান থেকে এতটুকু হচ্ছে 5, 5 থেকে এটা হচ্ছে 10, 11, 12, 13 এবং এইখানে হচ্ছে কিন্তু 14, তাহলে 14 অবধি আমরা দাগ কাটবো। তাহলে এই ঘরটাকেও আমাদের বাড়াতে হবে আগের পরেরটার সঙ্গে মেলানোর জন্য, দেখো এটা বাড়িয়ে নিলাম এবং এটার সঙ্গে এটা মিলিয়ে দেব। বুঝতে পারলে, তাহলে 15.5 থেকে 21.5 মধ্যে কত হলো 14 হয়ে গেল। এরপরে দেখো 21.5 থেকে 27.5 মধ্যে কত রয়েছে 10 তাই তো, তাহলে এই 21.5 এবং এই 27.5 এর মাঝখানে উঠবে কত 10, তাহলে এই 27.5 থেকে দেখো এখান থেকে এতটুকু হচ্ছে 5, এটা হচ্ছে কত 10, তাহলে আমরা 10 অবধি দাগ কাটবো এবং আগেরটার সঙ্গে মিলিয়ে দেব। বোঝা গেল। তাহলে এই 21.5 এবং 27.5-এর মধ্যে কত হলো 10, এরপরে কত আছে দেখো 27.5 এবং 33.5-এর মধ্যে কত 20, তাহলে 27.5 এবং 33.5 এর মাঝখানে অর্থাৎ এখানে উঠবে কত 20, তাহলে এখান থেকে ধরবো, দেখো এখান থেকে 5, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15 এবং এটা হচ্ছে কিন্তু 20, বুঝতে পারলে। তাহলে আমরা 20 অবধি দাগ কাটবো।
তাহলে আগের ঘরটাকেও আমাদের বাড়াতে হবে, একটু বাড়িয়ে নিলাম এবং এটার সঙ্গে কিন্তু আমরা মিলিয়ে দেব। বুঝতে পারলে? তাহলে 27.5 এবং 33.5-এর মধ্যে কত হলো? 20 হয়ে গেল। দেখো এবার কত আছে? 33.5 এবং 39.5, তাই তো? এর মাঝখানে কত রয়েছে? 6 রয়েছে। তাহলে এই 33.5 এবং এই 39.5 এর মাঝখানে কত রয়েছে? 6। তাহলে আমরা এখান থেকে টানবো 6। দেখো এখান থেকে এটা হচ্ছে 5 এবং এটা হচ্ছে কত? 6। তাহলে আমরা 6 অবধি দাগ কাটবো এবং আগের ঘরটার সঙ্গে কিন্তু মিলিয়ে দেব। বুঝতে পারলে? এরপরে কত আছে দেখো, 39.5 থেকে 45.5-এর মধ্যে কত রয়েছে? 12 রয়েছে। তাহলে 39.5 এবং 45.5-এর মধ্যে 12, অর্থাৎ এখান থেকে 12 যদি যেতে হয় তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে 5, এখান থেকে এতটুকু হচ্ছে 10, 11 এবং 12। তাহলে এখান থেকে আমরা দাগ কাটবো এবং এই ঘরটাকে বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে আগেরটার সঙ্গে কিন্তু মিলিয়ে দেব, পরেরটার সঙ্গে আগেরটা। তাহলে দেখো এই হয়ে গেল 39.5 থেকে 45.5-এর মধ্যে কত? 12, তাই তো? তাহলে কিন্তু এই কিন্তু আমাদের আয়তলেখটা অঙ্কন করা কমপ্লিট। এইবার আমাদের বাকি রয়েছে শুধু লেখাটা। তো দেখো এই এক্স অক্ষ বরাবর দেখো এখান থেকে 9.5 থেকে 15.5 কত ঘর বাড়লো? 6 ঘর বাড়লো। 15.5 থেকে 21.5 6 ঘর বাড়লো। 21.5 থেকে 27.5 6 ঘর বাড়লো। অর্থাৎ প্রতিটা 5 ঘর করে আমরা যাচ্ছি এবং 6 করে বাড়ছে, তাই তো? তাহলে আমরা এখানে লিখব যে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর 5টি ঘর সমান সমান 6। 6টা কি দেখো, 6 করে কি বাড়ছে? বয়স, তাই তো? বয়সটা কিসে দেওয়া রয়েছে? বছর, তাই তো? তাহলে 6 কী হবে? বছর, তাই তো? তাহলে 6 বছর। এবং ওয়াই অক্ষ বরাবর, তাই তো? ওয়াই অক্ষ বরাবর 5টি ঘর। দেখো এটা কি আমরা লিখেছিলাম? লোক সংখ্যা, তাই তো? তাহলে কত করে বাড়ছে? দেখো 5, 5 থেকে 10 মানে 5 বাড়ছে, 10 থেকে 15 মানে 5 বাড়ছে, তাই তো? তাহলে 5 করে বাড়ছে, তাহলে 5 জন লোক। তাহলে এই হয়ে গেল কিন্তু তোমাদের 3 নম্বর অঙ্কের আয়ত লেখো অঙ্কন। তো এখন আমরা চলে যাব 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করি। এটাও কিন্তু আয়তলেখ অঙ্কন করতে বলেছে। তো কী কী দেওয়া রয়েছে দেখো, শ্রেণী দেওয়া রয়েছে এবং পরিসংখ্যা দেওয়া রয়েছে। শ্রেণীগুলো কি? 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30। দেখো এখানেও কিন্তু সংখ্যাগুলো রিপিট করেনি, তার মানে আমাদের কিন্তু একটা এক্সট্রা ঘর আমাদের তৈরি করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে শ্রেণীর সীমানা। তাহলে ঠিক এইভাবে দেওয়া আছে 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60। পরিসংখ্যা কী দেওয়া রয়েছে? 8, 3, 6, 12, 2 এবং 7। তাহলে আমরা ছকটা আগে কেটে নিই। প্রথমে কী লিখবো? শ্রেণী, তাই তো? তাহলে প্রথমে আমরা কী লিখে নেব? ছকটার মধ্যে প্রথমে লিখে নেব আমরা শ্রেণী, তাই তো? এরপরের ঘর আমরা কী লিখবো? শ্রেণীর সীমানা, যেহেতু রিপিট করেনি, শ্রেণীর সীমানা। এবং পরের ঘরে আমরা কী লিখবো দেখো? শ্রেণীর পরে পরিসংখ্যা, তাই তো? তাহলে এরপরের ঘরে আমরা লিখব কি? পরিসংখ্যা। এরপরের ঘর কি লিখব? শ্রেণী অন্তর। এবং এখানে কী হবে? শ্রেণী সীমা, তাই তো? শ্রেণী সীমা। তাহলে এটা হচ্ছে উচ্চ এবং এখানে হচ্ছে নিম্ন। তাহলে দেখো শ্রেণীগুলো কি আছে? 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30। এগুলো আমরা দেখে দেখে লিখে ফেলবো, হ্যাঁ? তাহলে প্রথমে কত আছে? 1 থেকে 10, তাই তো? 1 থেকে 10, পরে আছে 11 থেকে 20, পরে আছে কত? 21 থেকে 30, পরে কত আছে? 31 থেকে 40, তারপরে আছে 41 থেকে 50 এবং 51 থেকে কত আছে? 60, তাই তো? এবার শ্রেণী সীমানাটা কীভাবে বের করব? আগের অঙ্কেই বলে দিয়েছি। দেখো এটার সঙ্গে 50 পয়সা কী করতে হবে? বিয়োগ করতে হবে এবং এর সঙ্গে 50 পয়সা যোগ করতে হবে। অর্থাৎ এখানে কত আছে? 1, তাই তো? তাহলে 1 টাকার থেকে যদি আমরা 50 পয়সাকে নিয়ে নিই তাহলে কত পড়ে থাকবে? আর 50 পয়সা পড়ে থাকবে, অর্থাৎ কত?
5 পড়ে থাকবে, এবং এই 10-এর সঙ্গে যদি আমরা 50 পয়সা যোগ করি তাহলে কত হবে 10.5 অর্থাৎ 10.5। এই 11 থেকে যদি 50 পয়সাকে আমরা নিয়ে নিই তাহলে কত পড়ে থাকবে, 11 টাকার থেকে 50 পয়সা চলে গেলে 10.5 টাকা মানে 10.5, এবং 20 টাকার সঙ্গে যদি আমরা 50 পয়সাকে যোগ করি তাহলে কত হবে 20.5। সবসময় দেখবে যে এখানে যে ঘরটা আছে না, এটা কিন্তু এখানেই বসবে, দেখো 10.5 এখানে বসছে, এই 20.5 নিশ্চয়ই এখানেই বসবে, একদম এটা না দেখে লিখে ফেলতে পারবে, কোনো ব্যাপার নয়। এবার 30-এর সঙ্গে যদি আমরা 50 পয়সা যোগ করি তাহলে কত হবে 30.5, তাহলে এই 30.5 কোথায় বসবে, এখানে বসবে, এটা হিসাব করার দরকার নেই। 40-এর সঙ্গে যদি 50 পয়সা যোগ করি তাহলে কত হবে 40.5, এই 40.5 কোথায় বসবে, এখানে বসবে। 50-এর সঙ্গে 50 পয়সা যোগ করলে 50.5, তাই তো, এই 50.5 কোথায় বসবে, এখানে বসবে। এবং 60-এর সঙ্গে যদি আমরা 50 পয়সা যোগ করি তাহলে কত হবে 60.5, বোঝা গেল। এরপরে দেখো পরিসংখ্যাগুলো কী কী রয়েছে, দেখো 8, 3, 6, 12, এগুলো আমরা দেখে দেখে লিখে ফেলবো। দেখো 8, 3, 6, 12, 2 এবং 7। এরপরে শ্রেণী অন্তর, তাহলে শ্রেণী দেখার আমাদের কিন্তু আর কোনো দরকার নেই, আমাদের এবার সমস্ত কাজ হবে কিন্তু এই শ্রেণীর সীমানার যে ঘরটা রয়েছে, এই শ্রেণীর সীমানার ঘর দিয়ে আমাদের সমস্ত কাজ হবে। তাহলে দেখো এখানে দেখো 0.5 এবং 10.5 এর মধ্যে গ্যাপ কত হচ্ছে, এর মধ্যে গ্যাপ কিন্তু হচ্ছে 10। দেখো এখানে 10.5 এবং 20.5 কত হচ্ছে, শ্রেণী অন্তর 10। এগুলো সবগুলো কিন্তু শ্রেণী অন্তর 10 10 করেই হবে, তোমরা হিসাব করে দেখবে সমস্তগুলো কিন্তু 10 10 করেই হবে। এরপরে দেখো শ্রেণী সীমা উচ্চ এবং নিম্ন, তাই তো, তাহলে উচ্চ কত হবে 10.5 এবং নিম্ন কত হবে 0.5। এখানে উচ্চ কত 20.5 এবং নিম্ন হবে 10.5। উচ্চ কত হবে এখানে 30.5 এবং নিম্ন কত হবে 20.5। এখানে উচ্চ কত 40.5 এবং নিম্ন কত হবে 30.5। এখানে উচ্চ কত 50.5, নিম্ন কত 40.5। এখানে উচ্চ কত 60.5 এবং নিম্ন হচ্ছে 50.5। তো এই হয়ে গেল কিন্তু আমাদের ছকটা রেডি হয়ে গেল। এবার আমরা চলে যাব গ্রাফ পেজে। তো আমি প্রথমেই আগে দাগটা কেটে নিচ্ছি গ্রাফের এক্স এবং ওয়াই অক্ষটা। তাহলে এটা হচ্ছে এক্স, এক্স ড্যাশ, ওয়াই এবং ওয়াই ড্যাশ, এটা হচ্ছে কত 0। এইবার ভালো মতো বুঝবে, দেখো আমরা নিচের ঘরগুলো আমরা কী টানবো শ্রেণী, তাই তো, দেখো শ্রেণীগুলো কী কী আছে 0.5, 10.5, 20.5, 30.5, 40.5 এইভাবে আছে, তাই তো। এবার দেখো 0.5কে আমরা নিচে টানবো, তাই তো। এইবার ভালো মতো বুঝবে, দেখো 0.5, তাই তো, তো 0.5 এটা কি 1 হচ্ছে, 1 কিন্তু হচ্ছে না। 0.5-এর অবস্থানটা কোথায় হচ্ছে 0 এবং 1-এর ঠিক মাঝখানে, তাহলে এটা হচ্ছে 0, ভালো মতো বুঝবে, দেখো এটা হচ্ছে 0 এবং এর পরের ঘরটাই কত হচ্ছে 1, তাই তো। তাহলে এই 0 এবং 1-এর এই ঠিক মাঝখানে কিন্তু হবে কত, এই ঠিক মাঝখানে কত হবে 0.5। বুঝতে পারলে যে 0.5-এর অবস্থানটা কোথায়, 0 এবং 1-এর ঠিক মাঝ বরাবর, ঠিক মাঝখানে কিন্তু 0.5। এরপরে কত রয়েছে দেখো 10.5, তাই তো। তাহলে আমরা 5 ঘর পর যাব এবং কিন্তু আমরা একটা একটা করে ঘর লিখবো। আচ্ছা 10.5টা কোথায় হবে, দেখো আমরা এটাকে যদি 10 ধরি এবং এটা যদি 11 হয় তাহলে 10.5 কত হবে, এর আর এর ঠিক মাঝখানে হবে, তাই তো। এর এবং এর ঠিক মাঝখানে কত হবে 10.5, বুঝতে পারলে।
এরপরে কত রয়েছে দেখো 20.5, তাই তো? তাহলে এর পরের ঘরটাই হবে 20.5। তার মানে এখানে যেহেতু আমরা এই ঘর এবং এই ঘরের মাঝখানে দিয়েছি, তাহলে এই ঘর এবং এই ঘরের ঠিক মাঝখানেই হবে কত? 20.5। বুঝতে পারলে? এরপরে কত রয়েছে দেখো 30.5, তাই তো? তাহলে এর 5 ঘর পর কোথায়? এখান থেকে 5 ঘর পর মানে এখানের এবং এখানের ঠিক মাঝখানে, তাই তো? এখানে কত হবে? 30.5। বোঝা গেল? এরপরে কত হচ্ছে 40.5। তাহলে এর 5 ঘর পরে মানে এটা এই ঘর এবং এই ঘর ঠিক এর মাঝখানে কত হবে? 40.5। এরপর কত রয়েছে দেখো 50.5, তাই তো? তাহলে 50 অর্থাৎ এখান থেকে 5 ঘর মানে ঠিক এইখানে হবে 50.5। এরপরে কত রয়েছে দেখো 60.5, তাই তো? তাহলে এখান থেকে 5 ঘর মানে এই ঘর এবং এই ঘরের মাঝখানে কত হবে? 60.5। বোঝা গেল? এগুলো কিন্তু কোনো লাইনের সঙ্গে কিন্তু টাচ হবে না, টাচ হলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। বোঝা গেল? এরপরে দেখো আমরা ওপরের দিকে দেখো পরিসংখ্যাটা কত দেওয়া রয়েছে? 8, 3, 6, 12, 2 এবং 7। তাহলে সব থেকে হাইয়েস্ট কত রয়েছে? 12 রয়েছে, তাই তো? তাহলে আমরা ওপর দিকে 15 অবধি আমরা দাগ কাটবো। দেখো এখান থেকে এটা হচ্ছে কত? এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10 এবং এখানে কত হচ্ছে? 15। বুঝতে পারলে? তাহলে প্রথমে দেখো শ্রেণী সীমানার আমরা ঘরটা যদি দেখি 0.5 থেকে 10.5 অবধি কত রয়েছে? 8 রয়েছে, তাই তো? তাহলে 0.5, 10.5। তাহলে দেখো এই রয়েছে 0.5 এবং এই 10.5, এর মাঝখানে কত রয়েছে দেখো? 8 রয়েছে, তাই তো? তাহলে আমরা কিন্তু 8 কিন্তু এই লাইন বরাবর টানবো, কোনো লাইনে কিন্তু টাচ হবে না, মাঝখান দিয়ে কিন্তু লাইনটা যাবে। তাহলে 8 কোথায় হবে দেখো? এটা হচ্ছে 5, তাই তো? 6, 7 এবং 8 এই ঘরটা, তো এই ঘরটার কিন্তু মাঝ বরাবর হবে কিন্তু এই 8, তাই তো? তাহলে দেখো এই মাঝ বরাবর ঠিক মাঝখান দিয়ে কিন্তু কোনো লাইনের সঙ্গে কিন্তু কোনো টাচ হবে না। বুঝতে পারলে? তাহলে আমাদের এই 10.5 থেকেও একটা লাইন টানতে হবে এটাকে মেলানোর জন্য। তাহলে ঠিক মাঝখান দিয়ে কিন্তু একটা লাইন টানবে, ঠিক মাঝখান দিয়ে। এটার সঙ্গে এটা মিলিয়ে দেবে। বুঝতে পারলে? তাহলে কিন্তু এই 0.5 এবং এই 10.5-এর মাঝখানে কিন্তু কত হলো? 8 হয়ে গেল। এরপরে কত রয়েছে দেখো? এরপরে 10.5 থেকে 20.5-এর মধ্যে কত রয়েছে? 3 রয়েছে। তাহলে এই তো 10.5 এবং এই হলো 20.5, অর্থাৎ এখানে কত হবে? 3 হবে, তাই তো? তাহলে এখান থেকে আমরা টানবো। তাহলে 1, 2 এবং 3 এইখানে হবে, তাই তো? তাহলে মাঝ বরাবর। তাহলে এটার সঙ্গে কিন্তু আমরা আগের লাইনটাকে মিলিয়ে দেব। কত হয়ে গেল? 3 হয়ে গেল, অর্থাৎ 10.5 এবং 20.5-এর মাঝখানে কত হয়ে গেল? 3 হয়ে গেল, তাই তো? এরপরে কত দেখো 20.5 এবং 30.5-এর মাঝখানে কত রয়েছে? 6, তাই তো? তাহলে 20.5 এবং 30.5, অর্থাৎ এখানে রয়েছে কত? এই বরাবর 6, অর্থাৎ আমরা এখান থেকে হিসাবটা করব। দেখো 6, তার মানে 1, 2, এখান থেকে 1, 2, 3, 4, 5 এবং এইখানে আসবে, তাই তো? তাহলে এইখান থেকে আমরা দাগটা টানবো এবং এই লাইনটাকে কিন্তু আমাদের বাড়াতে হবে এই অবধি এবং এখান থেকে আমরা দাগটাকে মিলিয়ে দেব। বোঝা গেল? তাহলে 20.5 এবং 30.5-এর মাঝখানে কত হচ্ছে? 6। এরপরে কত রয়েছে দেখো 30.5 এবং 40.5-এর মাঝখানে কত রয়েছে? 12, তাই তো? তাহলে এই হলো 30.5 এবং 40.5, এর মাঝখানে কত? 12। তাহলে আমরা এই বরাবর উঠবো। দেখো এখান থেকে এতটুকু হচ্ছে 5, এতটুকু হচ্ছে 10, 11 এবং 12, ঠিক এই বরাবর হবে কিন্তু। তাহলে এখান থেকে আমরা দাগ কাটবো এবং এই লাইনটাকে কিন্তু আমাদের বাড়াতে হবে একটু। বোঝা গেল? তাহলে কিন্তু 30.5 এবং 40.5-এর মাঝখানে কত হয়ে গেল? 12 হয়ে গেল।
এরপরে কত রয়েছে দেখো 40.5 এবং 50.5 মাঝখানে কত রয়েছে 2, তাই তো? তাহলে 40.5 এবং 50.5 এর মাঝখানে কত হবে 2। দেখো এখান থেকে আমরা যদি টানি 1 এবং 2 অর্থাৎ এইখানে, তাই তো? তাহলে এর মাঝ বরাবর আমরা টানবো। দেখো তাহলে এখান থেকে কিন্তু আমরা মিলিয়ে দেব। বোঝা গেল? এরপরে কত রয়েছে দেখো 50.5 এবং 60.5 মাঝখানে কত রয়েছে 7 রয়েছে, তাই তো? তাহলে এই 50.5 এবং এই 60.5 এর মাঝখানে কত রয়েছে 7, তাই তো? 7ই তো রয়েছে না, হ্যাঁ 7। তাহলে এই বরাবর আমরা উঠবো, এখান থেকে এতটুকু দেখো 5, 6 এবং এখানে হচ্ছে কত 7। তাহলে আমরা কিন্তু এই বরাবর মাঝ বরাবর এখান থেকে এতটুকু মিলিয়ে দেবো এখান থেকে। বোঝা গেল? তাহলে এই অঙ্কটাই কিন্তু কোনো জায়গায় লাইনে কিন্তু টাচ করা যাবে না। তো এই হয়ে গেল তোমাদের 4 নম্বর অঙ্কের আয়তলেখ অঙ্কন।